ডিয়ার ফ্রেন্ডস, আমরা আলোচনা করছিলাম ইন্ডিয়ান ড্রাগস, ইন্ডিয়ান হার্বস। তো ইন্ডিয়ান টন অফ সাউন্ড একটু স্ক্রিন শেয়ার দিয়ে নি, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। ইন্ডিয়ান ড্রাগস এবং হার্বের মধ্যে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ মেডিসিন আলোচনা করেছিলাম। তার মধ্যে অন্যতম ছিল ওসিমাম স্যানকাটাম এন্ড ওসিমাম ক্যানাম। দেন আজকে হচ্ছে আমরা শিখবো, আমরা জানবো, আমরা বুঝবো ক্যারিকা পাপায়া। এটা আমার ক্লিনিকে মোস্ট ফ্রিকোয়েন্টলি ইউজ হওয়া একটা মেডিসিন। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে ইন্ডিয়ান ড্রাগস গুলো সম্পর্কে পড়তে চাই তখন অসুবিধা হয়। এক নম্বর হচ্ছে তথ্যগুলো ঠিক মতো পাওয়া যায় না। দ্বিতীয় নম্বর, এগুলোকে ভালো করে ওয়েল প্রুফ করা হয় না। এই জন্য এই মেডিসিন গুলোকে আমরা জানতে গেলে বা বুঝতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এর ফাংশনাল বা এর প্যাথোলজি বা ফিজিওলজিকে ভালো করে বুঝতে হবে। অর্থাৎ মেডিসিন গুলোকে অনেকটা আমরা কেমন ভাবে ইউজ করতে পারি, মানে প্যাথোলজি প্রধান হিসেবে এগুলোকে আমাদের বুঝতে হবে। অর্থাৎ অনেকটা অর্গ্যানোপ্যাথি স্ট্রাকচারে আমাদের এগুলোকে বুঝতে হবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, বেশি সূচনা না করে আজকে আমি একটু কাজ আছে, আমি দ্রুত শেষ করব। এই মেডিসিনটাকে কিভাবে ক্লিনিক্যালি ভাবে খুবই সুন্দর ভাবে ইউজ করতে পারি। ক্যারিকা পাপায়া এমন একটা মেডিসিন যেটা আমি কালকে পড়ছিলাম, যে আমি যদিও কখনো এই পারপাসে ইউজ করি নাই, কিন্তু প্রাচীন কাল থেকে, প্রাচীন আয়ুর্বেদিক শাস্ত্র থেকে আমরা যদি দেখি, এটা কিন্তু একটা অ্যান্টি হেমারেজিক মেডিসিন হিসেবে আয়ুর্বেদিক বইপত্রগুলোতে লেখা আছে। কিন্তু রক্তনাশক, পিত্ত নিঃসারক এরকম সব শব্দ যুক্ত করা আছে সংস্কৃতির শ্লোকে। তো এটা যদি প্যাথোফিজিওলজিকে বুঝতে হয়, এটা প্লেটলেট রেমেডি হিসেবে আমরা বুঝতে পারি। অর্থাৎ এই মেডিসিন ব্লাডের একটা অংশ, যেটা প্লেটলেট, যেটা কিনা আপনারা প্ল্যাটিলেট বলে, আমরা ভারতীয়রা প্লেটলেট বলি। তো প্ল্যাটিলেটের উপরে একটা দুর্দান্ত মানে কাজ করা একটা দুর্দান্ত একটা মেডিসিন। অর্থাৎ প্ল্যাটিলেট যেটা ডেঙ্গু ফিভারের মধ্যে, যেটা প্ল্যাটিলেট কমে যাওয়ার কারণে রক্তের মধ্যে যে কোয়াগুলেটিভ পাওয়ার, অর্থাৎ রক্ত তঞ্চিত হওয়ার যে পাওয়ার বা রক্ত জমাট বাঁধার যে প্যাথোলজি, সেই প্যাথোলজিকে উইক করতে পারে। তাহলে ফার্স্ট আমরা বুঝলাম যে এটা প্ল্যাটিলেটকে এটা প্ল্যাটিলেটের উপরে কাজ করতে পারে। কিন্তু এই বৈশিষ্ট্যের উপরে শুধু এইটুকু জানলে কিন্তু কখনোই আমরা ক্যারিকা পাপায়াকে ইউজ করতে পারি না। কেন? আমাদের বুঝতে হবে যে এখানটায় প্ল্যাটিলেট কেন কমলো, কমার কারণ কি। যদি দেখা যায়, দেখেন গুরুত্বপূর্ণ সিমটমস এটাই, যেটা ইউজ করার ক্ষেত্রে সব থেকে সর্বাধিক যে সমস্ত কেসগুলো ক্যারিকা পাপায়ার প্রাচীনকালে ডাক্তাররা, মানে প্রাচীনকালে মানে আগেকার ডাক্তাররা যেগুলোকে ইউজ করেছে, যে এটা মূলত এমন একটা ক্ষেত্রে ইউজ করছে যেখানটায় ফাংশনালি কোল্যাপস দেখা গেছে। ফাংশনালি কোল্যাপস কি সেটা যাওয়ার আগে আমি আরো কিছু কথা বলে নিচ্ছি।
তাহলে প্ল্যাটিলেট এখানটায় ডাউন হইতেছে, তার কিছু সিমটমস আছে যে প্ল্যাটিলেট ডাউন হলে আমরা কিভাবে বডিতে বুঝবো যে প্ল্যাটিলেট কমে যাচ্ছে। কিন্তু দ্বিতীয় সর্বাধিক উপযুক্ত একটা ক্ষেত্র হচ্ছে ফাংশনাল কোল্যাপস। ফাংশনাল কোল্যাপসের ক্ষেত্রে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ মেডিসিন। এখন এই দুইটা সিচুয়েশন আমরা একসাথে কখন পাইতে পারি, এটা এবারে আপনাদের চিন্তা করতে হবে। অর্থাৎ এমন কোন টক্সিক এজেন্ট বডির মধ্যে উপস্থিত হয়, এমন কিছু টক্সিক ব্যাপার স্যাপার যখন ক্রিয়েট করে, বডি যখন ফাংশনালি কোল্যাপস করে, অর্থাৎ বডির যে লিভার, স্টমাক, হ্যাঁ, ব্রেন, হার্ট, পুরো সর্বশরীর যখন ঠিক মতো কোনো একটা রোগের স্টেজ থেকে বেরোবার সময়, ধরেন আমার প্রচন্ড ডেঙ্গু ফিভার হইলো, বা আমি কোনো বিষাক্ত জ্বরের মধ্যে ভুগলাম, বা আমার খুবই উইক লাগতে, মানে প্রচন্ড ডায়রিয়ার মধ্যে দিয়ে গেলাম, তখন কি হয়, আমাদের বডির যে নর্মাল বা স্বাভাবিক যে হোমিওস্ট্যাসিস আছে, বা নর্মাল যে স্বাভাবিক শরীরবৃত্তীয় কাজগুলো আছে, সেগুলো যখন সঠিকভাবে পরিচালিত হইবে না, একটু ডাউনে চলে যাবে, হ্যাঁ, ঠিক মতো আমি রিকভার করতে পারছি না। এই যে রিকভার শব্দটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে বডি কোনো একটা রোগ অ্যাকিউট স্টেট থেকে যখন ঠিক মতো রিকভার করতে পারছে না, তখন আপাত দৃষ্টিতে আমরা দেখতে পাই যে রোগীর সমস্ত বডির যে সমস্ত কাজ, লিভারের যা কাজ, হ্যাঁ, ডাইজেস্টিভ সিস্টেমের যে কাজ, বিশেষ করে এই ক্ষেত্রটাতেই ক্যারিকা পেপার বেশি কাজ করে, যে ঠিক মতো রিকভার করতে পারছে না, আগের মতো শক্তিশালী ভাবে লিভার, হ্যাঁ, স্টমাক, হ্যাঁ, ইন্টেস্টাইন, এগুলা ঠিক মতো কাজ করতে পারছে না, কোনো একটা স্লাগিশনেস বা একটা স্লথনেস বা স্লোনেস চলে আসতেছে। সেই কারণে তৈরি হওয়া দুর্বলতা, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, রাইট? যে ঠিক মতো রিকভার করতে পারে নাই, ফাংশনালি কোল্যাপস হচ্ছে, কোনো ধরনের ড্যামেজ ডুমেজ হয় নাই, কোনো ধরনের স্ট্রাকচারাল চেঞ্জ হয় নাই, রাইট? লিভার ধ্বংস হয়ে যায় না, লিভারের সেলগুলো, হেপাটিক সেলগুলো নষ্ট হয়ে যায় না, ইন্টেস্টাইনের মধ্যে কোনো ধরনের আলসারেটিভ প্যাথোলজি দেখা দেয় নাই, কিন্তু ফাংশন, তার যে কাজ, সেই কাজকে সে সঠিক মতো পরিচালনা করতে পারছে না বডি, সেই কারণে একটা কোল্যাপস স্টেজ চলে আসতেছে। এইরকম ক্ষেত্রতে ক্যারিকা পাপায়া কাজ করে। ফাংশনালি কোল্যাপসের কথা রোগী যখন বলবে আপনার ক্লিনিকে, কেমনে বুঝবেন যে ডাক্তার আমি ওই যে জ্বর আসলো, ওই জ্বরের পর থেকে শরীর আর ঠিক ভালো হইতেছে না, আমি ঠিক খাদ্য খাবার খাইতে পাচ্ছি না, আমার সবসময় শুয়ে থাকার ইচ্ছা হচ্ছে, আমি প্রচন্ড দুর্বল অনুভব করছি, কোথাও যন্ত্রণা, নো, দেয়ার ওয়াজ নো পেইন, কোথাও কোনো রক্ত টক্ত ব্লিডিং ফ্লিডিং প্রচুর হচ্ছে না, হালকা ফুলকা মাঝে মাঝে, হ্যাঁ, পায়খানা রাস্তা দিয়ে একটু রক্ত বেরোচ্ছে স্টুলের সঙ্গে মিক্সড হয়ে, রাতে মাড়ি থেকে অল্প রক্তস্রাব মাঝে মাঝে ঘটে, কিন্তু নট প্রমিনেন্ট। এই যে দুর্বলতার একটা সার্বিক চিত্র আমরা আমরা ক্যারিকা পাপায়ার মধ্যে দেখতে পাই। এই এই যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা, যেমন ডেঙ্গু ফিভার হইলো, ডেঙ্গু ফিভার হওয়ার পরে দেখা গেল যে প্ল্যাটিলেট কম নয়, প্ল্যাটিলেট যে একদম ডাউনফল করছে, অ্যাকচুয়ালি তা নয়, কিন্তু বর্ডার লাইন, মানে বর্ডার লাইনে, মানে ডাউনের কাছাকাছি চলে গেছে। মাঝে মাঝে শরীরে একটু রক্তপাতের যদি ইতিহাস পাওয়া যায়, দেন তখন ক্যারিকা পাপায়া আরো দুর্দান্ত ভাবে কাজ করতে পারে। তাহলে দেখা যাচ্ছে আফটার ডেঙ্গু ফিভার প্ল্যাটিলেট কমে যাওয়া, বা কোনো একটা টক্সিক প্রভাবে প্ল্যাটিলেট কমে যাওয়া প্লাস ফাংশনালি কোল্যাপস, এই স্টেজটা তখনই হাসিল হইতে পারে যখন কোনো একটা মারাত্মক ধরনের ডিজিজ বডির উপর থেকে চলে যায় এবং রিকভার হয় না। দুইটা পজিশনই তখন আমরা সুস্পষ্ট ভাবে পেশেন্টের মধ্যে দেখতে পাবো। আপনি যদি এই রোগীর সমস্ত রিপোর্ট চেক করেন, সব রিপোর্ট দেখতেছেন, হ্যাঁ, কিন্তু আপনি রিপোর্টের মধ্যে কোনো কিছু অ্যাবনর্মালিটিস পাবেন না, তারপরে রোগী কিন্তু আপনাকে বলতেছে আই এম নট ওকে। দ্যাট ইজ ক্যারিকা পাপায়া। খুব সুন্দর একটা সিম্পটম। আপনি কোনোভাবে কানেক্ট করতে পারছেন না যে এটা নাক্স ভূমিকা, অথবা চেলিডোনিয়াম, অথবা কার্ডুয়াসমার, অথবা আর্সেনিকাম অ্যালবুম, অথবা চায়না, কোনো মেডিসিনের সঙ্গে ম্যাচিং নাই রোগীর। রিপোর্টও সবকিছু নর্মাল, কিন্তু রোগী ফিট নয়, রোগী ভালো বোধ করছে না।
দ্যাট ইজ ক্যারিকা পাপায়া। এই গ্যাপটা, মাই ডিয়ার ফ্রেন্ডস, দ্যাট গ্যাপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে গ্যাপটা ক্রিয়েট করতেছে, যে সমস্ত প্যাথোলজি রিপোর্ট ঠিক আছে কিন্তু রোগী নট ওকে, প্যাথোলজি ইজ ওকে, কোনো জায়গায় কোনো ঝামেলা নাই, অর্থাৎ কোনো স্ট্রাকচারাল প্যাথোলজি আসে না। এই পর্যন্ত আপনারা ক্লিয়ার হয়েছেন এই ব্যাপারটা? জি স্যার। জি স্যার। তাহলে আরো কোল্যাপস স্টেজটাকে আর একটু কোলাবরেট করতে চাইতেছি আমি। কোল্যাপসটা কি? বাট কোল্যাপস ইজ ইকুয়াল টু ফাংশনাল ফেলিয়ার। ফাংশনাল ফেলিয়ার, কোনো ধরনের প্যাথোলজি আসে না, অর্থাৎ স্ট্রাকচার ঠিক আছে, নো আলসার, নো ডিজেনারেশনস, বাট ফাংশনাল এক্সস্টেড, লিভার এক্সস্টেড। আচ্ছা, কোন কোন জায়গায় এই যে কোল্যাপস স্টেজের কথা বলতেছি বা ফাংশনাল ফেলিয়ারের কথা বলতেছি, এটা কোন কোন জায়গায় ঘটতে পারে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। বাট ডিয়ার সব থেকে আগে যেটা কাজ করে সেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম ফেলিয়ার। বাট ডাইজেস্টিভ সিস্টেমের থেকে আর একটু কাছাকাছি ওয়ার্ডস যদি আমরা ইউজ করি, দ্যাট ইজ ডাইজেস্টিভ এনজাইম ফেলিওর। এনজাইম ফেলিয়ার, এনজাইম কি জানেন তো নাকি? অর্থাৎ যে সমস্ত ডাইজেস্টিভ জুস নিঃসৃত হয় হজম প্রক্রিয়ায় সহায়তা করার জন্য, সেই সমস্ত এনজাইমগুলো, হরমোন আলাদা জিনিসটা ভাই, এনজাইম আলাদা জিনিস, হরমোন আলাদা জিনিস, তাহলে ডাইজেস্টিভ এনজাইম হচ্ছে অনুঘটক। তো ডাইজেস্টিভ এনজাইম ফেলিয়ার হয়, যেমন আমাদের কার্বোহাইড্রেট হজম করার জন্য জিহ্বা থেকে টাইলিন নামক এনজাইম নিঃসৃত হয়, মাংস হজম করার জন্য পাকস্থলী থেকে এক ধরনের জুস বেরোয় যেটা পেপসিন বলে। এরকম টাইপের এনজাইম গুলো ফেলিয়ার হতে থাকে। এগুলো ঠিকঠাক মতো পাকস্থলী বা অন্যান্য জায়গায়, যে সমস্ত জায়গায় যে সমস্ত হজমগুলো হয়, যেমন ফ্যাট ইন্টেস্টাইনের মধ্যে হজম হয়, সেখানটায় অগ্নাশয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অগ্নাশয় থেকে কিছু এনজাইম নিঃসৃত হয়। তো যেমন দুধকে হজম করার জন্য কেসিন নামক এনজাইম নিঃসৃত হয়। এনজাইমটা একটু ভালো করে পড়ে নেবেন। তো এগুলো জানার দরকার যে হোমিওপ্যাথিক ডাক্তার হিউম্যান বডি সম্পর্কে যত বেশি পরিমাণে ধারণা রাখতে পারবে, সে তত সুন্দরভাবে ম্যাটেরিয়া মেডিকা এবং পেশেন্টকে বুঝতে পারবে। হিউম্যান বডি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। ডক্টর হ্যানিম্যান থার্ড অ্যাফোরিজম অফ অর্গ্যাননের মধ্যে বলছেন, ফার্স্ট অফ অল ডাক্তারকে তিনটে গুরুত্বপূর্ণ গুণ হাসিল করতে হবে, তবে সে ডাক্তার হওয়ার যোগ্যতা রাখে। ফার্স্ট অফ অল জানতে হবে হোয়াট ইজ দ্য ডিজিজ, পেশেন্টের মধ্যে কি সারাইতে হবে, এটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয় হচ্ছে কে মেডিসিনের মধ্যে কি পাওয়ার আছে, অর্থাৎ কিউরেটিভ পাওয়ার কি আছে, সেটাকে বুঝতে হবে। নাম্বার 3 হচ্ছে অ্যাপ্লিকেশন অফ দ্য ড্রাগস। তো এইভাবে ডক্টর হ্যানিম্যান নিজেই বলছেন যে নলেজ অফ দ্য ডিজিজ, নলেজ অফ দ্য ম্যাটেরিয়া মেডিকা, নলেজ অফ দ্য অ্যাপ্লিকেশনস অফ ম্যাটেরিয়া মেডিকা, রাইট, নলেজ অফ দ্য অবস্ট্রাকশন, রাইট। এই তিনটে চারটে জ্ঞান না থাকলে সে কখনো ডাক্তার হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না। আমার কথা না, ডক্টর হ্যানিম্যান বলে। থার্ড অ্যাফোরিজম পড়ে। তো হিউম্যান বডি সম্পর্কে ভালো মতো ধারণা রাখতে হবে। তাহলে এই জায়গাটাতে বেশিরভাগ ডাক্তার এই জায়গায় ফোকাস করে, আমি দেখছি, এবং আমিও বেশিরভাগ সময় এই জায়গাটায় ফোকাস করি, ক্যারিকা পাপায়ার ডাইজেস্টিভ এনজাইম ফেলিয়ার। বাট ডিয়ার ফ্রেন্ডস, ডাইজেস্টিভ এনজাইম ফেলিয়ারের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আমরা দেখতে পাই, যে একটা কিনোটস বলেন, যে স্যার এমন একটা কিনোটস বলেন বা এমন একটা পয়েন্ট বলেন যেটাকে আমরা লক্ষ্য রেখে সবকিছু ম্যাচ করতেছি, যে প্যাথোলজি ফাংশনাল ফেলিয়ার হইতেছে, একটা রোগের পরে রিকভারি হচ্ছে না, সবকিছু তো বুঝলাম, এগুলো তো অনেক মেডিসিনের বৈশিষ্ট্য, কিন্তু এমন একটা নোটস বলেন যেখানটায় হচ্ছে কি আমরা ক্যারিকা পাপায়াকে ইউজ করতে পারি। দ্যাট কি নোটস, এটা যদি মিলে
আর না মিললেও দেওয়া যাবে, সমস্যা নাই, কিন্তু মিললে খুবই ভালো হয়। দ্যাট ইজ প্রোটিন এনজাইমে ফেলিয়ার। প্রোটিওলাইটিক একটা মেডিসিন, অর্থাৎ প্রোটিনের যে প্রোটিনকে হজম করতে গেলে যে এনজাইম গুলো লাগে সেগুলো ফেলিয়ার হয়। এক্ষেত্রে আমরা রোগীর মধ্যে কিভাবে বুঝবো? রোগী ফ্যাট হজম করতে পারে না। আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মিল্ক অ্যাগ্রাভেশনস, দুধ খেলে সহ্যই করতে পারে না। তাহলে দেখা যাচ্ছে প্রোটিন টাইপের, আমি শুধু মিল্কের উপর ফোকাস করি না, আমি পুরো প্রোটিনটাকে বোঝার চেষ্টা করি যে মাছ, মাংস, ডিম, দুধ এইগুলা রোগী হজম করতে পারছে কিনা। তাহলে এই ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে এখানটা এনজাইম ফেলিয়ার হচ্ছে। ক্লিয়ার? পয়েন্টটা ক্লিয়ার হয়েছে প্রত্যেকে? বিশেষ করে অনেক প্রাচীন হোমিওপ্যাথি ডাক্তার যেমন ডক্টর খগেন্দ্রনাথ এরকম 2-3টা কেস সলভ করছেন যেখানটায় পেশেন্ট বলতেছে দুধ খেলেই বমি করে, দুধ তার সহ্য হয় না, দুধকে ডাইজেস্ট করার মতো পাওয়ার পাকস্থলীর মধ্যে নাই। ক্লিয়ার? তো আমি ক্লিনিকের মধ্যে আমি দেখি, আমি আগে যখন আমি খুবই মানে কি বলে পলিফার্মেসি করতাম, আজ থেকে 6-7 বছর আগে, তখন কোন পেশেন্ট যদি আমারে কইছে যে ডাক্তার মাছ, মাংস, ডিম হজম হইতেছে না বা খেলে সমস্যা হইতেছে, আমি সঙ্গে সঙ্গে না বুঝলে ক্যারিকা পাপায়া দিতাম। অবশ্যই কাজ হইতো, কিন্তু কাজ হওয়াটা তো গুরুত্বপূর্ণ নয়, রোগীকে কিওর করাটা গুরুত্বপূর্ণ। সো দেখছেন, এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। এক্ষেত্রে আরো একটা, যখন আমি পলিফার্মেসি করতাম ইন্ডিয়ান ড্রাগস গুলো খুবই ইউজ করতাম, এক্ষেত্রে আরো একটা গুরুত্বপূর্ণ মেডিসিন ছিল পেপসিন। বাট মাই ডিয়ার ফ্রেন্ডস, ক্যারিকা পাপায়া আর পেপসিন যেন একই রকম লাগে। যারা পলিফার্মেসি করে তারা দুইটার মধ্যে পার্থক্য করতে পারে না, কিন্তু পরবর্তীকালে গভীরে স্টাডি করার পর আমি বুঝছি যে পেপসিন কখন আর ক্যারিকা পাপায়া কখন। পেপসিন হচ্ছে তখন যখন শুধুমাত্র এনজাইমের ঘাটতি হচ্ছে কি গুরুত্বপূর্ণ, অর্থাৎ পেশেন্টের স্টমাকে প্রোটিন ডাইজেশন ছাড়া, প্রোটিন মানে মাছ, মাংস, ডিম, দুধ এই সমস্ত প্রোটিন ডাইজেশন ছাড়া সমস্ত কিছু ঠিক আছে, কোনো দুর্বলতা নাই, শুধু প্রোটিনটাই হজম হয় না, দেন পেপসিন। কিন্তু যখন দেখা যায় শুধুমাত্র এনজাইম ফেলিওর নয়, পেশেন্ট কোল্যাপসের স্টেজের মধ্যে আছে, সার্বিকভাবে পেশেন্ট প্রচন্ড দুর্বল, তার সাথে লিভারও ইনভলভমেন্ট, তার সঙ্গে প্ল্যাটিলেটও ইনভলভমেন্ট, তখন কিন্তু পেপসিন নয়, তখন ক্যারিকা পাপায়া। অর্থাৎ কোল্যাপসের স্টেজটা সার্বদৈহিক যখন হবে তখন পেপসিন কোনো কাজ করবে না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ফার্স্ট পয়েন্ট ক্লিয়ার, ডাইজেস্টিভ এনজাইম ফেলিওর। এবং আমি দেখলাম যে ডক্টর খগেন্দ্রনাথ, আমি সমালোচনা করছি না, তিনি যখন দুইটা স্টেজ পাইতেছে, যখন হচ্ছে একটা হচ্ছে যখন তিনি একটা পুরানো পেশেন্ট পাচ্ছে যার রোগ ডাক্তার ধরতে পারছে না, প্যাথোলজি সবকিছু ক্লিয়ার আছে, এবং শরীরের উপর থেকে একটা রোগ প্রক্রিয়া চলার পরে পেশেন্ট প্রচন্ড দুর্বল হয়ে গেছে, কোনো কিছু খেতে পারছে না, বমি করে ফেলতেছে, ডায়রিয়া হইতেছে, কিন্তু সুস্পষ্ট কোনো লক্ষণ নাই যে একটা ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক প্রেসক্রিপশন করা যায়। এরকম একটা কোলাপস বা এরকম একটা অ্যাকিউট স্টেজ পেরিয়ে যাওয়ার পরে দুর্বলতা, আর তার সাথে প্রোটিন এনজাইমে ব্যর্থতা, প্রোটিন এনজাইম ফেলিয়ার, অর্থাৎ প্রোটিন সহ্য করতে পারছে না, এই দুইটা কন্ডিশন যখনই দেখছেন ডক্টর খগেন্দ্রনাথ এরকম দুইটা কেসের মধ্যে তিনি ক্যারিকা পাপায়া প্রেসক্রিপশন করছেন। পরবর্তীকালে ফের ক্লাসিক্যাল একটা মেডিসিন তিনি দিয়েছেন, কিন্তু ফার্স্ট স্টেজে এটা ক্লিয়ার করছে। ব্যাপারটা বুঝছেন? মাই ডিয়ার ফ্রেন্ডস, এই যে প্রোটিন এনজাইমে ব্যর্থতা, প্রোটিন এনজাইম নিঃসরণ করার ক্ষেত্রে যে ব্যর্থতা, সেই ব্যর্থতা শুধু আপনি আমার কথা নয়, প্রাচীনকাল থেকে পেঁপে ইউজ হইতেছে মাংসকে নরম করার জন্য। আপনি পেঁপের সঙ্গে, যারা এখানটায় মহিলারা আছেন তারা জানেন যে একটু পেঁপে যদি মাংসের সঙ্গে সিদ্ধ করা যায় তো মাংস সুসিদ্ধ হয়। তার মানে পেঁপের মধ্যে যে অ্যালকোহলাইড গুলো আছে সেগুলো কিন্তু মাংসকে নরম করে, অর্থাৎ প্রোটিনকে ভেঙে ফেলতে পারে। এটা প্র্যাকটিক্যালি আপনি নিচে আজকে চেক করে দেখবেন, রাইট? আপনার
আপনার যদি মাংস হজম হতে দেরি হয়, একটু কাঁচা পেঁপে একটু চিবাইলে দেখবেন মাংস দ্রুত হজম হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে এই যে প্রোটিন এনজাইমে ব্যর্থতা, এটা শুধু কথার কথা নয়, এটা প্র্যাকটিক্যাল। কিন্তু মেডিসিনটাকে এত ছোট জায়গায় সীমাবদ্ধ করলে হবে না, শুধু এইটুকু সিমটমসই যথেষ্ট নয়, এর সাথে কোল্যাপসের স্টেজটা থাকার দরকার। নাম্বার 2 হচ্ছে শুধু এই ডাইজেস্টিভ এনজাইম ফেলিওর নয়, এর সঙ্গে হেপাটিক ডিটক্স ফেলিয়ার। হেপাটিক ডিটক্স, আমাদের লিভারের কাজ শুধুমাত্র কয়েকটা এনজাইম নিঃসরণ করা নয়, শুধু বাইল নিঃসরণ করা নয়, আমাদের কেমিক্যালের কারখানা হচ্ছে মিস্টার লিভার। আর লিভার হচ্ছে বডি অ্যালবুমিন সবকিছু নিঃসরণ করে। তাহলে লিভার পুরো বডিকে ফিল্টারেশন প্রক্রিয়া প্রদান করে, যে আমরা যা কিছু খাদ্যের মধ্যে বিষাক্ত খাদ্য খাবার সব খাইতেছি, কিন্তু আমরা কেউ মরতেছি না, ব্যাপারটা অদ্ভুত না? তো কুদরত এমন সিস্টেম করেছে, লিভার এক প্রকারের এই সমস্ত জিনিসগুলোকে ছাঁকুনির মতো কাজ করে, এবং যত খাদ্য থেকে রস আসে সমস্ত রস ব্লাডে যাওয়ার আগে ফিল্টার করা হয়, সেই ফিল্টার মেশিন কিন্তু লিভার। তাহলে দেখা যাচ্ছে ডিটক্সের ক্ষেত্রে, বডিকে টক্সিন থেকে ফ্রি বা বিষক্রিয়া থেকে ফ্রি রাখার ক্ষেত্রে লিভার গুরুত্বপূর্ণ কাজ করে। লিভারের এটা ফাংশনের মধ্যে পড়ে, লিভারের একটা গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে এটা। এই ক্ষেত্রে যখন একটা অ্যাকিউট স্টেজ বা অ্যাকিউট ফিভার বা কোনো বিষক্রিয়া বডির মধ্যে হইতেছে, তারপরে দেখা যাচ্ছে লিভার অনেক স্লো হয়ে যায়, এই ডিটক্সের কাজকে সম্পূর্ণভাবে সামলাইতে পারে না, ফলে বডির ব্লাডের মধ্যে কিছু টক্সিক এজেন্ট চলে যায়, ফলে বডি সারাদিন খুবই ক্লান্ত থাকে, দুর্বল থাকে টক্সিকের প্রভাবে। এর লক্ষণ আমরা রোগীর মধ্যে কিভাবে পাইতে পারি? বলে ডাক্তার আপনি তো বক্তৃতা অনেক সুন্দর করে দিচ্ছেন, বুঝবো কেমনে? রোগী ক্লিনিক্যালি ভাবে, আমাদের লেকচার সবসময় থাকে এমন টাইপের যেখানটায় কিনা আমরা ক্লিনিক্যালি ভাবে রেজাল্ট কেমনে দিতে পারি, কথা নয়, তত্ত্ব নয়, থিওরি নয়, এবং বক্তব্য নয়। আমাদের হোমিও লার্নিং পয়েন্টের একটাই উদ্দেশ্য, যে ক্লিনিক্যালি রোগীকে কেমন ভাবে ম্যানেজমেন্ট দেওয়া যায়। তো এই যে টক্সিক ফেলিয়ার, এটা আমরা পেশেন্টের মধ্যে কেমন ভাবে পাবো? 100 টাকার প্রশ্ন এটা। টক্সিক ফেলিয়ারের মধ্যে আপনি তো দেখবেন দুর্বলতার যে কথা বললাম, পেশেন্ট উইকনেসের শিকায়ত করবে, কিন্তু আপনি রিপোর্টের মধ্যে কিছু পাবেন না। লিভারের ফাংশন টেস্ট কইরা দেখবেন এলএফটি ওকে, কিন্তু সব বর্ডার লাইনে চলে গেছে। তাহলে একটা গুরুত্বপূর্ণ সিমটমস এর কথা বলতেছি, মুখের মধ্যে একটা তিক্ততার স্বাদ বা পচা দুর্গন্ধ স্বাদ, এরকম একটা স্বাদ চলে আসে যখন এই লিভার ফেলিয়ারের ব্যাপার থাকে। জন্ডিস বলে লিভার ইনভলভমেন্ট হলে বাইলের নিঃসরণ উল্টোপাল্টা হয়ে যায়, ফলে মুখের মধ্যে একটা তিক্ত স্বাদের অনুভব হয় আর শরীর প্রচন্ড দুর্বল অনুভব করে। যে সমস্ত হোমিওলাইটিক মেডিসিন আছে, অর্থাৎ যেগুলোতে ব্লাড ভেঙে যায়, যেমন নেজা, যেমন হচ্ছে ল্যাকেসিস, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ডিটক্স মেডিসিন। সো এরকম টাইপের এই সমস্ত মেডিসিন আর্সেনিক ভ্যালভ, মুখের মধ্যে প্রচন্ড তিক্ত স্বাদ, জ্বরের মধ্যে পানীয় তিতো লাগে, এরকম একটু তিক্ততার স্বাদ, আর বডির মধ্যে দুর্বলতা এবং ঘামের মধ্যে দুর্গন্ধ, পেশাব পায়খানায় দুর্গন্ধ, এগুলো প্রকাশ করে যে বডি বা লিভার ঠিক মতো টক্সিক যে কাজটা, টক্সিক ফিল্টারের কাজটা ঠিক মতো করতে পারছে না। তো পেশেন্টের পায়খানার মধ্যে দুর্গন্ধ, ঘামের মধ্যে দুর্গন্ধ, মুখের মধ্যে তিক্ততার স্বাদ, এগুলো প্রমাণ করে যে ডিটক্স প্রক্রিয়া ঠিক মতো হচ্ছে না। ক্লিয়ার? ক্যালিকা পাপায়া ঠিক এই জায়গায় লিভারকে অনেক হেল্প করে, তাকে ডিটক্স করার জন্য। তাহলে হেপাটিক ডিসঅর্ডার, ডাইজেস্টিভ এনজাইম ফেলিয়ার, হেপাটিক ডিটক্স ফেলিয়ার, আর লাস্ট অফ অল, যদি এটা পাওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা, ব্লাড কোয়াগুলেশন ফেলিয়ার, অর্থাৎ রক্তে যে তঞ্চনের ব্যাপারটা বলতে। তাহলে আমরা বুঝতেছি
ক্যারিকা পাপায়া কোনো ড্যামেজ করতেছে না অর্গ্যানকে। আমরা এর মধ্যে কোনো অর্গ্যানের ড্যামেজ বা আলসার বা সাইকোটিক প্রভাব আমরা দেখতেছি না, কিন্তু ওভারঅল ক্যারিকা পাপায়া একটা ফেলিয়ার অফ পারফরমেন্স। তাহলে ক্যারিকা পাপায়া এই তিনটে ক্ষেত্রে ফেল করছে, অর্থাৎ ঠিক মতো কাজ করতে পারছে না, অর্থাৎ একটা সোরিক অ্যান্টিসোরিক টাইপের মেডিসিনের মতো কাজ করতেছে, রাইট? এইবারে অনেকে বলতে পারে যে এই ক্ষেত্রে আমরা নাক্সকে কেন প্রেসক্রিপশন করতে পারি না, নাক্স অথবা আর্সেনিক অ্যামালগাম। তো what is the basic difference between Carica papaya and Nux and arsenic? দেখেন, দুর্বলতার চিত্র আর্সেনিকের মধ্যে আছে, ডাইজেস্টিভ ফেলিয়ার নাক্সের মধ্যে আছে। তাহলে এবারে আমি কেমনে নাক্স আর্স ভেদ করে ক্যারিকা পাপায়া পৌঁছাবো? খুবই ইজি ব্যাপার, খুবই সিম্পল ব্যাপার। নাক্স ভমিকা হচ্ছে একটা ইরিটেশনাল ক্র্যাম্পিং প্রডিউস মেডিসিন, অর্থাৎ ওভার ইনজেকশন বা ওভার স্ট্রেইনের মেডিসিন। যে পেশেন্ট তার বডিকে অতিরিক্ত পরিমাণে অতিরিক্ত উল্টাপাল্টা খাওয়া, যেমন নানান ধরনের মশলাদার খাদ্য হেন তেন দিয়ে পাকস্থলী, ইন্টেস্টাইন, লিভারকে অতিরিক্ত পরিমাণে উত্তেজিত করে ফেলছে। এখন এত বেশি, মানে আমি এত বেশি রাইগা গেছি যে ঘরে সবার মার শুরু করছে, এরকম টাইপের একটা মেডিসিন হচ্ছে নাক্স ভমিকা, যেখানটায় অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করার কারণে সিস্টেম ইমব্যালেন্স হয়ে গেছে। তখন কি হচ্ছে? ক্র্যাম্পিং হচ্ছে, অর্থাৎ মাংসপেশির মধ্যে লিভার, ইন্টেস্টাইন, হেপাটিক যে সমস্ত মাসেলস আছে, সেলগুলো আছে, সেগুলোর মধ্যে ইরিটেশন শুরু হইতেছে, সেখানে ক্র্যাম্পিং প্রডিউস হইতেছে, স্টুল তাই না? এবং হচ্ছে কি মেজাজ খিচে আছে। কিন্তু ক্যারিকা পাপায়ার মেজাজ কিন্তু খারাপ থাকে, সে সুস্থ, খুবই দুর্বল। তাহলে ইজিলি ভাবে নাক্স ভমিকা হয় না। এই জায়গায় যদি আমরা ইরিটেশনের চিত্র, মেন্টালি এবং ফিজিক্যালি ইরিটেশনের চিত্র যদি পাইতাম, তাহলে নাক্স ভমিকা চাইতে পারতাম। তাহলে নাক্স ভমিকা দিয়েও শান্তি পাইতেছি। আপনি বলবেন যে আচ্ছা, আফটার অ্যাকিউট স্টেজে প্রচন্ড দুর্বল হয়ে যাচ্ছে, তাহলে আমরা আর্সেনিক প্রেসক্রিপশন করতে পারি। তাহলে আর্সেনিক ভেদ করে ক্যারিকা পাপায়া কেমনে পৌঁছাবো? তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আর্সেনিক অ্যামালগাম এই ক্ষেত্রে কেমন টাইপের? প্রচন্ড পরিমাণে উইকনেস, মুখের মধ্যে তিতা স্বাদ, সবকিছু ঠিক আছে, কিছু ম্যাচিং আছে, কিন্তু আর্সেনিক অ্যামালগাম ডিসপ্রপোর্শনেট উইকনেস, শুধু উইকনেস নয়, রোগ 1-2 দিনের, দুর্বলতা 1 মাসের, রোগ 3-4 দিনের, দুর্বলতা যেন 6 মাস রোগীর মতো। আর তার সাথে তার যে অ্যাংজাইটি ফেজ, সে অ্যাংজাইটি ফেজ কিন্তু আর্সেনিকের মধ্যে, ক্যারিকার মধ্যে নাই। যে একটা অস্থির ডেথ, ইয়ার অফ ডেথ, বাঁচবো কি বাঁচবো না, এরকম টাইপের দুর্বলতা, তার সাথে অতিরিক্ত পানির পিপাসা, ঘন ঘন পানি পান করা, একটা মেন্টালি রেস্টলেসনেস, এই সমস্ত না থাকতে আর্সেনিকের মতো ক্লাসিক্যাল মেডিসিন কি প্রেসক্রিপশন করা যায়? না। ক্লিয়ার? আপনি বলবেন ডিজেনারেশন হইতেছে এখানটায়, চুলের মধ্যে ব্লাড দেখা যাইতেছে, তাহলে মেডিসিনটা অনেকটা ম্যাচ করে ফসফরাসের সাথে। তাহলে ফসফরাসকে ভেদ করে ক্যারিকা পাপায়া কেমন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডিয়ার ফ্রেন্ডস, ফসফরাসের ক্ষেত্রে সমস্ত এক্সটার্নাল স্টিমুলেশনের প্রতি, শব্দ, গন্ধ, আলো, ভয়, টয়, ওভার স্টিমুলেশন, অর্থাৎ অল্পতেই চিতে যায়, অল্পতেই ভয় পায়, অল্প শব্দেই প্রভাবিত হয়, এরকম একটা মেন্টাল স্টেট। আর তার সাথে ফসফরাসের যে অ্যালোংলেস একটা ব্যাপার আছে, কোম্পানি ডিজায়ার একটা ব্যাপার আছে, তার সাথে ফসফরাসের যে ডিজেনারেশন, পাকস্থলীর মধ্যে যে ডিজেনারেশন ঘটায়, সেই ক্ষেত্রে হচ্ছে কি ফসফরাস ঠিক একটা প্লেট কমে যায় বা হেমারেজিক টেন্ডেন্সির একটা মেডিসিন। কিন্তু ফসফরাসের যে ডাইজেস্টিভ সিস্টেমের কিনোটস, সেটা হচ্ছে ঠান্ডা পানি পান করার পরে বমি হওয়া। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ফসফরাস। এবং কোল্ড, খুবই ঠান্ডা পানি যদি পান করতে চায়,
রাইট। এবং ফসফরাসের ঠান্ডা খুবই প্রিয় একটা ব্যাপার থাকে, এবং সেক্ষেত্রে সত্যিকারের অর্থে ফসফরাস ডিজেনারেশন ঘটায় আর ক্যারিকা পাপায়া ফেলিয়ার ঘটায়, ফাংশনাল ফেলিয়ার ঘটায়। সেখানকার ছাল ফাল উঠে যায়, একটা আলসারেটিভ টেন্ডেন্সি ফসফরাসের মধ্যে থাকে। কিন্তু আচ্ছা ক্যারিকা পাপায়ার মধ্যে এরকম কোনো টেন্ডেন্সি নাই যে মুখ থেকে রক্ত উঠতেছে বা প্রচুর গাদা গাদা রক্ত যাইতেছে, একটু কাটলেই প্রচন্ড রক্ত বের হয়, এরকম টাইপের টেন্ডেন্সি এতটা মারাত্মক ভাবে নাই। ক্লিয়ার? তাহলে ফের আমরা ফিরে যাই যেটা মেইন ক্ষেত্র, যে ডাইজেস্টিভ এক্সিস। তাহলে আমরা দেখলাম যে ক্যারিকা পাপায়া দিতে গেলে আমাকে একটা ডাইজেশন, পেশেন্টের যে ডাইজেস্টিভ ব্যাপার স্যাপার আছে সেই দিকে একটা তীক্ষ্ণ নজর রাখতে হবে। তো ডাইজেস্টিভ এক্সিস যখন ম্যাচ করবে অনেকটা ক্লিয়ার হইব যে এখানটায় ক্যারিকা পাপায়া যাবে কিনা। তাহলে এনজাইম ফার্স্ট ভালো করে ফের শুনে নেন, এনজাইম অ্যাক্টিভিটি ডিপ্রেসড, বিশেষ করে প্রোটিন ফুড গুলো ভালো মতো ব্রেক ডাউন হইতেছে না, ভাঙতেছে না, মাংস একই রকম মানে অনেকক্ষণ ধরে পেটের মধ্যে রয়ে যাচ্ছে, দুধ একদম হজম হইতেছে না, ব্রেক ডাউন হচ্ছে না। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস, দেয়ার ওয়াজ নো স্প্যাজম, কোন ধরনের স্প্যাজম নাই যেটা অন্য মেডিসিনকে ইন্ডিকেট করবে, আর নো বার্নিং, যেটা ফসফরাসের মধ্যে বার্নিং সেন্সেশন আছে, বাট ক্যারিকা পাপায়ার মধ্যে নো বার্নিং, নো স্প্যাজম, নো বার্নিং। ক্লিয়ার? দ্বিতীয়ত লিভার এক্সিস এর মধ্যে আমাদের বুঝতে হবে, লিভারের মধ্যে যখন আমরা ঢুকবো তখন আরো কয়েকটা জটিল মেডিসিন এসে রাস্তা বন্ধ করবে, কার? ক্যারিকা পাপায়া। তো লিভার এক্সিস এর মধ্যে আমরা যদি ঢুকি তাহলে দেখা যায় সেখানে হেপাটিক কনজেশন হইতেছে, অর্থাৎ হেপাটিক ব্লাডের যে মানে লিভারের যে রক্ত যাওয়ার প্রক্রিয়া আছে যেটা ব্যাহত হইতেছে। তো হেপাটিক কনজেশন হইতেছে, ফেলিয়ার হইতেছে, কনজেশন হইতেছে, এবং ডিটক্সিফিকেশন, লিভারের যে ডিটক্সিফাইড করার ক্ষমতা সেটা উইক হইতেছে, সেটা খুবই দুর্বল হয়ে যাচ্ছে ডিটক্স প্রক্রিয়াটা। এবং 3 নম্বর হচ্ছে বাইল ইরেগুলার হচ্ছে, বাইল ঠিক মতো নিঃসরণ হচ্ছে না। অনেক ক্ষেত্রে আপনি ক্যারিকা পাপায়ার মধ্যেও জন্ডিস দেখতে পারেন, তবে সেটা খুবই কম। রাইট? তাহলে ডিটক্সিফিকেশন, উইক হেপাটিক কনজেশনস এবং বাইল ইরেগুলেশন। 3 নম্বর ক্ষেত্র হচ্ছে ব্লাড। ব্লাডের এই পর্যন্ত আমরা যে আলোচনা করলাম ব্লাড থেকে, ব্লাড এক্সিস এর মধ্যে কি আছে আপনার? প্ল্যাটিলেট, প্ল্যাটিলেট কমে যাওয়া বা প্ল্যাটিলেটের যে ফাংশন সেটা উইক হয়ে যাওয়া, ডাইরেক্ট না কমলেও এর ফাংশন, যে প্ল্যাটিলেট যে রক্তকে জমাট বাঁধার জন্য আল্লাহ বানাইছে সেইটার মধ্যে দুর্বলতা দেখা যাচ্ছে। এবং ডিলেট ক্লটিং, এবং ক্লট হইতে খুবই দেরি হইতেছে। এবং মাঝে মাঝে প্যাসিভ ব্লিডিং। রাইট? তাহলে যখনই আমরা ডাইজেস্টিভ এক্সিস এর মধ্যে যাইতেছি, রোগীর মধ্যে সিমটোলজি আমরা দেখতে পাই এরকম টাইপের, যে অনেকক্ষণ ধরে পেট ভারী হয়ে থাকে, হজম হতে চায় না ডাক্তার, এরকম টাইপের ব্যাপার। নাম্বার 2, নোজিয়া থাকতে পারে আফটার ইটিং, নোজিয়া আফটার ইটিং, এরকম টাইপের সমস্যা থাকতে পারে। ফাউল স্টুল, দুর্গন্ধযুক্ত পায়খানা হতে পারে। রাইট? এবং ফ্যাট ইনটলারেন্স, বিশেষ করে দুধ, ফ্যাট ইনটলারেন্স। লিভারের মধ্যে আমরা রোগীর মধ্যে কি সিমটোলজি পেতে পারি? যে লিভারটা খুবই ভারী, অর্থাৎ রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন যেখানে লিভার থাকে সেই জায়গাটা খুবই ডালনেস বা হেভিনেস ফিল হতে পারে। রাইট? বিটার টেস্ট মাউথের মধ্যে দেখতে পারি, এখানটায় লিভার ইনভলভমেন্ট আছে, আমরা পরিষ্কার বুঝতে পারি। টাইট পুয়ার, লিভারের ফাংশন ব্যাহত হইতেছে, টাইট পুয়ার। রাইট? একটু জন্ডিসের ভাব দেখা যেতে পারে।
ব্লাডের মধ্যে যে এই প্রবলেম গুলো, এগুলো সিমটোলজি কেমন ভাবে আসতে পারে? গাম ব্লিডিং হইতেছে, মাড়ি থেকে রক্ত পড়ে মাঝে মাঝে, রাইট? মাঝে মাঝে পায়খানায় রক্ত যেতে পারে, পাতলা স্টুল, তার সাথে একটু রক্তের ভাব থাকতে পারে। মেন্টালি ভাবে আমরা যদি এইরকম সিস্টেম, পুরো এই তিনটে সিস্টেম যখন ইনভলভমেন্ট থাকে, তখন মাইন্ডের মধ্যেও কিছু মানে চলে আসে অ্যাকিউট ফেজ, নট এ মাইল্ড সিমটমস। যে তখন কি হতে পারে? খুবই প্রস্টেশন, দুর্বল, রোগীর কাজকর্মের ইচ্ছা থাকে না, দুর্বল লাগে, ভালো লাগে না কোনো কিছু, প্রস্টেশন, একটা শারীরিক দুর্বলতা, বা কোনো কিছু করার এনার্জি নেই, অ্যাপাথি, ইনডিফারেন্স, একটা মুড চলে আসবে, কোনো কিছুতে মজা পাচ্ছি না, হ্যাঁ, সবসময় শুয়ে থাকার একটা ইচ্ছা, ওয়ান্ট টু লাই ডাউন, রাইট? এরকম সিমটম চলে আসতে পারে। কিন্তু কোনো ধরনের অ্যাংজাইটি নাই, আর্সেনিকামের মতো অ্যাংজাইটি নাই, কোন রকমের ইরিটেশন নাই, বা আর্সেনিকের মতো রেস্টলেস অবস্থাও, নো রেস্টলেস, কোন ধরনের অস্থিরতা, উদ্বেগ, দুশ্চিন্তা এগুলো থাকে না, কিন্তু রোগী রেস্টলেস। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মেডিসিন, যে স্যার এরকম মেডিসিন তো আমাদের আছে, প্রস্টেশন এবং উইকনেস এর ক্ষেত্রে আমরা যদি আলোচনা করি, কয়েকটা গুরুত্বপূর্ণ মেডিসিন চলে আসে। যেমন চায়না আমরা কেন দিব না? হ্যাঁ, চায়না কেন দিব না? তো চায়না, অ্যাকচুয়ালি চায়না হওয়ার কারণ হচ্ছে লস অফ ফ্লুইড। ইটিওলজিটা পরিষ্কার বুঝে নেবেন, ইটিওলজি মেডিসিনের অর্ধেক জান। তো লস অফ ফ্লুইড, যখন প্রচন্ড পরিমাণে স্টুল পাস হইতেছে বা সাদা স্রাব হইতেছে, মানে বডির যে মেইন যে ভাইটাল ফ্লুইড, যখন সেটা কমে যায়, এনি টাইপ অফ কজ, এবং দুর্বলতা থাকে, এবং অ্যাবডোমেনের মধ্যে ডিস্টেনশন থাকে, অ্যাবডোমেন ডিস্টেনশন, যেটা কোনোভাবে কমতে চায় না, টেনশন যখন থাকে, তখন হচ্ছে কি চায়না মূলত কাজ করে। এবং উইকনেস এখানটায় প্রচন্ড থাকে, ইরিটেবিলিটি থাকে, ইমাজিনেশন থাকে। তো চায়না, কিন্তু ক্যারিকা পাপায়ের মধ্যে এরকম অ্যাবডোমেন এত ডিস্টেনশন নাই। আর ক্যারিকা পাপায়া, তাহলে যদি চায়না যদি লস অফ ফ্লুইড হয়, তাহলে ক্যারিকা পাপায়া কি হবে? তো ক্যারিকা পাপায়া হচ্ছে, একটা সুন্দর একটা ডায়লগ লিখে নেন, ক্যারিকা পাপায়া হচ্ছে লস অফ ফাংশন। রাইট? তাহলে নাক্স ভূমিকা অলরেডি আগেই বলছি, তাই না, যে নাক্সের মধ্যে স্প্যাজম মানে ইরিটেবিলিটি, আর ক্যারিকার মধ্যে পাওয়ারলেস অর্গান, অর্থাৎ লিভার, স্টমাক, এগুলো একটু পাওয়ার কমে গেছে এদের, আর কিছুই হয় না। ক্যারিকা ফসফরাস বলে দিচ্ছি, ফসফরাস ডিজেনারেশন প্লাস বার্নিং, কিন্তু ক্যারিকার মধ্যে কোনো বার্নিং না, এই ফসফরাস দিতে পারছে। পেপসিন কেন নয়? পেপসিন অ্যাক্ট অন ডাইজেশন অফ প্রোটিন, কিন্তু ক্যারিকা পাপিয়া অন দা ডাইজেস্টর। তাহলে আপনাকে যখনই ক্যারিকা পাপায়া দিতে হবে, নিজের মনের মধ্যে প্রশ্ন করতে হবে যে আমি কেন দেবো ক্যারিকা পাপায়া, কেন নাটস নয়, কেন আর্টস নয়, কেন চেলিডোনিয়াম নয়? কারণ এই প্রশ্নের উত্তর আপনারা দেবেন যে কেন চেলিডোনিয়াম নয়। চেলিডোনিয়াম আর ক্যারিকা পাপায়া মধ্যে পার্থক্য কি, কে বলতে পারবেন? My dear friends, চেলিডোনিয়াম অ্যাকচুয়ালি প্রপারলি ভাবে একদম ফাংশন করে লিভার মধ্যে, লিভারের ডিজেনারেশন ঘটায় চেলিডোনিয়াম, কিন্তু ক্যারিকা পাপায়া ডিজেনারেশন ঘটায় না। ফলে চেলিডোনিয়ামের রোগীর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সিমটমস, যেটা হচ্ছে প্রচন্ড পেইন প্রডিউস করে। চেলিডোনিয়াম লিভারের মধ্যে প্রচন্ড পেইন ক্রিয়েট করে, সেখানটায় কনজেশন হয়, কনজেশন হওয়ার পর সেখানে প্রচন্ড পেইন হইতে থাকে, এবং সেই পেইন রাইট স্ক্যাপুলা রিজিয়নের মধ্যে সেন্টার করে।
রাইট। এবং চেলিডোনিয়ামের মধ্যে বাইলের নিঃসরণকে খুবই প্রভাবিত করে, হয় অবস্ট্রাক্টেড হয়ে যায় বাইলস, নাহলে নিঃসরণ কমে যায় একদম। ওই জন্য জন্ডিসের একটা গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে চেলিডোনিয়াম। এছাড়া চেলিডোনিয়ামের অন্যান্য যে সমস্ত লক্ষণ আছে সেগুলোর দ্বারা আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি, যেমন হট ফুড ডিজায়ার, দ্যাট ইজ অলসো চেলিডোনিয়াম। হ্যাঁ, গরম গরম নয়, খুবই উষ্ণ, মানে খুবই গরম খাদ্য খাইতে পছন্দ করে। তো তাহলে চেলিডোনিয়াম লিভারকে মোটামুটি ভাবে ধ্বংস করে ফেলতে পারে, কিন্তু কেরিকা পাপায়া লিভারের ফাংশনাল ফেলিয়ার পর্যন্ত কাজ করে, অত ডিপ স্টেজের মধ্যে যায় না। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি যে ক্যারিকা পাপায়া নো ইরিটেশন, কোন ধরনের ইরিটেশন নয়, নো ডিস্ট্রাকশন, কোন রকমের ধ্বংসাত্মক রূপ দেখায় না, শুধুমাত্র ক্লান্ত, বডি ক্লান্ত হয়ে পড়ছে, এক্সস্টেশনস। লিভার টায়ার্ড, বাট লিভারের মধ্যে কোনো রোগ নাই, নট ডিজিজ কন্ডিশন ইন লিভার। লিভার টায়ার্ড হয়ে যায়, একটু দুর্বল হয়ে পড়ে। ব্লাডের ক্ষেত্রে নেজা যেমন কাজ করে ওরকম টাইপের নয়, বরঞ্চ ব্লাড উইক হয়ে যায়, তার ফাংশন ধীমা হয়ে যায়, প্ল্যাটিলেটের কাজ কমে যায়। কেন ব্লাড দুর্বল? বিকজ লিভার এবং ডাইজেশন প্রভাবিত হচ্ছে, তাই ব্লাডও দুর্বল। কখন এটাকে আমরা প্রয়োগ করবো? এক কথায়, when recovery does not start। তাহলে তিনটে চারটে পয়েন্ট যখন আপনি দেখবেন কোনো ইরিটেশন নয়, কোনো ডিস্ট্রাকশন নয়, কোনো অবস্ট্রাকশন নয়, লিভারও দুর্বল হয়ে পড়ছে, ব্লাডও দুর্বল হয়ে পড়ছে, এবং যেখানটায় রিকভারি ফুল ভাবে স্টার্ট হচ্ছে না, থিঙ্ক ক্যারিকা। তাহলে ক্যারিকা পাপায়া ইজ দ্য রেমেডি অফ পোস্ট ভাইরাল, পোস্ট টক্সিক ফাংশনাল কোল্যাপস ফেলিয়ার, ডাইজেশন এন্ড ব্লাড, যেখানটায় তার ফেলিয়ারকে প্রকাশিত করছে ডাইজেশন স্টেজে এবং ব্লাডের মধ্যে নিজের দুর্বলতাকে প্রকাশ করতে পারছে। ক্যারিকা পাপায়া ক্যান থিঙ্ক। এই পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছেন? জি স্যার। এবার আসেন, আমি একটা কেসের কথা বলি, যে কেসের মাধ্যমে আপনারা সুস্পষ্টভাবে বুঝতে পারবেন যে ক্যারিকা পাপায়ার ক্ষেত্র কোথায়। ধরেন কোনো একটা পেশেন্ট বললো, ডাক্তার জ্বর তো সেরে গেছে কিন্তু শরীর যেন কাজ করছে না। আপনি সেই পেশেন্টের মধ্যে দেখলেন যে সে ঝামেলা করতেছে কি কি ব্যাপারে, ক্ষুধা নাই, তার খেতেই পাচ্ছে না, ক্ষুধা নাই, সামান্য খেলেই বমি বমি ভাব হচ্ছে, খাবার হজম হচ্ছে না, পাতলা টাইপের স্টুল হইতেছে, স্টুলের মধ্যে দুর্গন্ধ হচ্ছে, মাঝে মাঝে কালচে রঙের পায়খানা হইতেছে, প্যাসিভ ব্লিডিং এর প্রমাণ। এটা গেল তার ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম। এবার আপনি লিভার ওরিয়েন্টেড, যখন আপনি এই সমস্ত দেখলেন যে ক্ষুধা নাই, দেন আপনি লিভারের দিকে আকর্ষিত হবেন যে আচ্ছা লিভারের ব্যাপার স্যাপার সব ঠিক আছে কিনা। জিজ্ঞাসা করলেন যে ডান দিকে রাইট সাইডে কোনো পেইন আছে কিনা, বা কোনো ফিলিংস আছে কিনা, বা কোনো সেন্সেশন আছে কিনা। না, রাইট হাইপোকন্ড্রিয়াকে তেমন পেন নাই, কিন্তু একটু ভারী ভারী মতো লাগে, মুখের মধ্যে তিক্ততার স্বাদ, খাদ্য খাবারের ডিজায়ার অ্যাভারশনের মধ্যে গিয়ে দেখলেন ফ্যাটি ফুড সহ্য হচ্ছে না, দুধ সহ্য হচ্ছে না। কিন্তু আপনি ভালো করে দেখলেন রোগীর চোখের দিকে স্ক্লেরা একদম পরিষ্কার আছে, স্ক্লেরা মানে চোখের সাদা অংশ একদম পরিষ্কার, তো দেয়ার ওয়াজ নো জন্ডিস। আপনি দেখলেন ব্লিডিং টেন্ডেন্সি, এবার আপনার মনে হইলো যে আচ্ছা কালো পায়খানা হইতেছে যখন, তাহলে অন্য কোনো জায়গায় রক্তপক্ত হচ্ছে কিনা। তো বললো হ্যাঁ, মাঝে মাঝে একটু ব্রাশ করলে রক্ত পড়ে।
হ্যাঁ, একটু 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 কেটে কেটে গেলে একটু রক্ত থামতে মানে একটু দেরি হইতেছে, আগে ফটাফট সাইডে যেত, এখন একটু দেরি হইতেছে। আপনি প্লেটের পরীক্ষা দিলেন, সেখানটায় দেখলেন যে বর্ডার লাইন, বাট নট অ্যালার্ম। মেন্টাল স্টেটের মধ্যে আপনি জিজ্ঞাসা করলেন যে দেয়ার ওয়াজ নো অ্যাংজাইটি নেই, কোনো অস্থিরতা নাই, শুধু বলে শরীর একদম মিশতে লাগতেছে, সবসময় শুয়ে থাকতে মন চাই, কোনো কিছু করতে ভালো লাগে না। দ্যাট কন্ডিশন রিপোর্টে আপনি দেখলেন লিভার স্লাইটলি ইনলার্জড, একটু বড় হয়ে গেছে। অ্যাবডোমেনে আপনি সাউন্ড ফাউন্ড চেক করে দেখলেন স্টেথোস্কোপ দিয়ে, নো স্পাজম, নো গাছগুজ, ওই যে গ্লাইকোপোডিয়াম যেরকম থাকে ওরকম টাইপের কোনো বুক ফাট, কোনো আওয়াজ, ওরকম অ্যাবনর্মাল কোনো সাউন্ড নাই। ব্লাড রিপোর্টে আপনি দেখছেন হিমোগ্লোবিন অলসো নরমাল। ইলেকট্রিকে দেখছেন যে মাইল্ড ইন্ডিকেটিভ একটু অসুবিধা আছে বা বর্ডার লাইন। প্লেটলেট দেখলে লো টু নরমাল রেঞ্জ, রাইট? There was no ulcer, no inflammatory bowel signs. এবারে এই যে কমপ্লিট রোগীর পিকচার কমপ্লিট, আর রোগী কিছু করতেছে না, আর কিছু লাভ নাই। দেন আপনি এবারে শুরু করলেন, আচ্ছা তাহলে এখানটায় আমি দেখতে পাচ্ছি ব্লাডের ঝামেলা আছে, লিভারের সমস্যা আছে এবং হচ্ছে একটা হজমের সমস্যা আছে। দেন এটা ক্যারিকা পাপায়া হতে পারে কি নাকি না অন্য কোনো মেডিসিন। যদি নাক্স ভূমিকা হতো তাহলে স্প্যাজম না, তাহলে নাক্স ভূমিকা নয় কেন? বিকজ স্প্যাজম নাই, ইরিটেবিলিটি নাই, ওভার ইটিং এর কোনো হিস্ট্রি। ওকে, আর্সেনিক অ্যালবাম, নো বার্নিং, নো থার্স্ট, নো অ্যাংজাইটি, চাই না সেই ধরনের ডিস্টেনশন পেটের মধ্যে নাই, ফ্লুইড লসের কোনো প্রমাণ নাই, ফসফরাস বার্নিং সেন্সেশন নয়, কোনো ব্রাইট রেড ব্লিডিং নাই, মেন্টাল পিকচার একদম অ্যাবসেন্ট, ফসফরাস বাদ। চেলিডোনিয়াম কার্ডওয়াস মার্ক হতে পারে কিনা, পেন তেমন সিভিয়ার নয়, কোনো মার্ক টাইপের জন্ডিসও নয়, স্ট্রাকচারাল লিভারের কোনো ডিজিজ নাই, নো চেলিডোনিয়াম, নো কার্ডওয়াস। দেন হোয়াট? ক্যারিকা পাপায়া। কেন ক্যারিকা পাপায়া হইতেছে? ফাংশনাল ডাইজেস্টিভ ফেলিয়ার, হেপাটিক কনজেশন উইদাউট ডিস্ট্রাকশন, কোনো ধ্বংসাত্মক ব্যাপার স্যাপার হেপাটিকের মধ্যে নাই, পোস্ট ভাইরাল ফ্রাস্ট্রেশনস, মাঝে মাঝে মাইল্ড ব্লিডিং ফ্রম ব্লাড ফাংশনের উইকনেসের কারণে, আর কোন ধরনের ইরিটেটিভ বা ডিস্ট্রাকটিভ কোনো সাইন নাই, খুব ভয়ানক পেইন, কষ্ট পাইতেছে, যন্ত্রণা ছটফট করতেছে, মেজাজের মধ্যে বিরাট পরিবর্তন, কিছুই নাই। তাহলে ইট ইজ ক্যারিকা পাপায়া। কমে গেছে, লিভার টায়ার্ড, ব্লাড উইক, ডাইজেশন উইক, প্লাস ক্যারিকা পাপায়া, দ্যাট ইজ ক্যারিকা। ক্লিয়ার? একদম এর থেকে ভালো করে বুঝাইবার ক্ষমতা আমার আর নাই। তাহলে তিনটা লাইন আপনারা মনে রাখতে পারলে যে লিভার উইক, ডাইজেস্টিভ সিস্টেম উইক, ব্লাড উইক, কিন্তু কোনো ধরনের গুরুতর প্যাথোলজি নাই। আর যদি কজেশন এরকম থাকে, কোনো ভাইরাল টাইপের বা কোনো ডেঙ্গু টাইপের ফিভারের পরে এই অবস্থা হইতেছে, রোগী রিকভার করতে পারছে না, এই স্টেজ যদি থাকে, দেন ক্যারিকা পাপায়া ইজ ভেরি গুড মেডিসিন। অন্য কোনো মেডিসিন এখানে ইন্ডিকেশন হইতে পারে। এবার আপনাদের ক্যারিকা পাপায়া লেকচার এখানে সমাপ্ত। ম্যাম কি আছেন? হ্যাঁ হ্যাঁ আছে। থ্যাংক ইউ স্যার, অনেক সুন্দর আলোচনা এবং অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। আচ্ছা, কার কোনো প্রশ্ন আছে কি? যেহেতু অনেকটা প্যাথোলজিক্যাল ওয়েতে পড়ানো হয়েছে, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। না স্যার, আশা করি কারো কোনো প্রশ্ন নাই। জি ওয়ালাইকুম সালাম। জি স্যার, আমার একটা জানার ছিল, সেটা হচ্ছে যে এই কারিকা পাপায়া কি সব ক্ষেত্রে পটেন্স ইউজ করব নাকি মাদার টিনচার? এই ব্যাপারে অলরেডি আমাদের ক্লাস 3-4 আগের ক্লাসের মধ্যে আলোচনা করা হয়েছে, যেখানটায় খুবই সুস্পষ্ট করা হয়েছে যে ইন্ডিয়ান ড্রাগস গুলো পোটেন্সি কি হতে পারে এবং কেন হতে পারে। শুধু কি হতে পারে তা নয়, কেন হতে পারে।
তো আপনি একবার লেকচারটা প্লিজ শুনে নেবেন, তারপরে আমি একটু সংক্ষিপ্ত ভাবে বলে দিচ্ছি। যেহেতু এই সমস্ত ড্রাগস, ইন্ডিয়ান ড্রাগস, যেমন ক্যারিকা পপ, কাটা, পুল না বা তারপরে হচ্ছে কি ফার্বিন্টাল, এর যে সিম্পটমস আমাদের হাতে, প্রুভিংস এর যে সিম্পটমস গুলো আমাদের হাতে থাকা উচিত সেটা নাই, সেক্ষেত্রে আমাদের এই মেডিসিনের ব্যবহারের স্কোপটা অনেক কমে যাইতেছে। তো ওয়েল প্রুভ না হওয়ার কারণে এগুলোকে পোটেন্টাইজ ফর্ম, যেমন 1M, আপনি ক্যারিকা পাপায়া 10M খুঁজেও পাইবেন না মার্কেটে। তো এই সমস্ত ওয়েল প্রুভ না হওয়ার কারণে এবং এর যে মেন্টাল সিমটমস, এর যে ফিজিক্যাল জেনারেল সিমটমস, এগুলো তেমন ভাবে উপস্থিত নাই। আছে, আপনি খুঁজে দেখেন না। যেহেতু এর মেন্টাল সিমটমস, ফিজিক্যাল জেনারেল সিমটমস কিছুই নাই, শুধু কিছু প্যাথোলজিক্যাল ব্যাপার স্যাপার আছে। আপনি ইন্ডিয়ান ড্রাগস গুলো পড়লেই বুঝতে পারবেন যে সেখানটায় প্যাথোলজিক্যাল কিছু ব্যাপার নিয়ে আলোচনা আছে, 2-4টে সিমটমস আছে, এক আধটা কি নোটস আছে প্যাথোলজিক্যাল ব্যাপারে, ওইটুকুই সম্বল। এই কারণের জন্য এই মেডিসিন গুলোকে খুবই উচ্চ শক্তিতে প্রদান করা সম্ভব হয় না। যদি ভবিষ্যতে কোনো সময় এই মেডিসিন গুলোকে ফের প্রুভিং করা হয় এবং এর মেন্টাল এবং ফিজিক্যাল জেনারেল সুস্পষ্ট ভাবে চলে আসে, তখনই কেবল এগুলোকে হায়ার ফ্রিকোয়েন্সিতে ইউজ করা ঠিক হবে বা উচিত হবে। এই কারণের জন্য এই সীমাবদ্ধতার কারণে এই মেডিসিন গুলোকে অল্প শক্তিতে, যখন কোনো মেডিসিন, ক্লাসিক্যাল মেডিসিন যখন ম্যাচ করবে না এবং পেশেন্ট এমন একটা স্টেজের মধ্যে থাকবে যে কোনো ধরনের নোসোডও ব্যবহার করা যাচ্ছে না, তখন এই মেডিসিন গুলো ব্যবহারের ক্ষেত্র আসে নিম্ন পোটেন্সিতে। আগে আমি এইগুলারে মাদার টিংচার ফর্মে বেশি ইউজ করতাম, কিন্তু বর্তমানে আমি এগুলোকে নিজের হাতে 3x, 6x, 12x, কখনো 1C, 2C তৈরি করি চেম্বারে বসে মাঝে মাঝে অবজার্ভ করার জন্য। তো দেখি যে মাদার টিংচারের থেকে, মাদার টিংচার তো বিষাক্ত, সেই কারণের জন্য একটু পোটেন্সি ইনক্রিজ করতে পারলে কাজগুলো ভালো মতো হয়। আপনারা যদি চান মাদার টিংচার ইউজ করতে পারেন, অথবা একটু পোটেন্সি নিজের হাতে বাড়াইতে পারেন। মার্কেটে অ্যাভেলেবল নয়, কারণ এগুলা অতটা প্রয়োগও হয় না, খুবই সীমিত ব্যবহার। সেই কারণের জন্য আপনি এগুলাকে একটু পোটেন্টাইজ করে রাখেন নিজের হাতে। ফার্মাকোপিয়া অর্গাননের মধ্যেই আছে, কিভাবে তৈরি করতে হয়, কিভাবে প্রস্তুত করতে হয়, ওগুলো অর্গানন পয়রা স্টাডি করেন। এগুলো সবকিছু হ্যান্ড টু হ্যান্ড দিলে অলসতা বেড়ে যায়। ডেঙ্গু জ্বর চলাকালীন সময় কি এই মেডিসিনটা মাদার ইউজ করা যাবে? ডেঙ্গু জ্বর চলাকালীন কেন ইউজ করা যাবে না সেটা আপনাকে বলতে হবে। আপনি হয়তো ভাবতেছেন যে আয়ুর্বেদিক শাস্ত্রের মধ্যে ক্যারিকা পাপায়া সম্পর্কে লেখা আছে, এটা হচ্ছে, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে প্রেগনেন্সি ঘটানোর জন্য ক্যারিকা পাপায়া আগেকার যুগে ইউজ হইতো। মানে ক্যারিকা পাপায়ার যে আঠা, ওটা হচ্ছে কি ইউটেরাসের মধ্যে, ইউটেরাস নয় সার্ভিক্সের মধ্যে স্থাপন করলে না কি অনেক সময় গর্ভপাত হয়ে যায়। ওই জন্য একটা সতর্ক বার্তা আছে যে গর্ভবতী মেয়েদেরকে ক্যারিকা পাপায়া দেওয়া উচিত না, বা পেঁপে খাওয়ানো ঠিক না। এটা আয়ুর্বেদিক শাস্ত্রের মধ্যে লেখা আছে। যেহেতু এটা একটা অ্যান্টি হেমারেজিক মেডিসিন বা হেমারেজিক টেন্ডেন্সি যুক্ত মেডিসিন, সে কারণে অনেকে ডেঙ্গুর মধ্যে ক্যারিকা পাপায়া প্রেসক্রিপশন করতে ভয় পায়। কিন্তু এই ভয়গুলো অমূলক, কেননা হোমিওপ্যাথিক হচ্ছে সিমিলার পয়েন্ট থেকে প্রেসক্রিপশন হওয়া একটা মেডিসিন। সিমিলার পয়েন্ট মানে সাদৃশ্য নীতির উপরে, যেমন ফসফরাস হচ্ছে ব্লিডিং টেন্ডেন্সি আছে। এখন যদি কারো রক্তপাতের ইতিহাস থাকে, যেমন মুখ থেকে রক্ত উঠছে, আমি কি ফসফরাস দিব? প্রশ্ন চলে আসে, কেন ফসফরাস তো আরো বেশি পরিমাণে ব্লিডিং ঘটাইতে পারে। তোমার ডিয়ার ফ্রেন্ডস, সিমিলিমাম যখন সঠিকভাবে সিমিলিমাম হইব, তখন কিন্তু ওই সমস্ত কিছুই ব্যাপার না। সিম্পোলজি ম্যাচিং হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। আপনি যদি ডেঙ্গুর মধ্যে কোনো একটা সঠিক মেডিসিন খুঁজে পাইতেছেন না এবং স্টেজ পাইতেছেন ক্যারিকা পাপায়া, দেন আপনি দিবেন, সমস্যা কি? কথা হচ্ছে সিম্পোলজি ম্যাচিং কিনা। কোনো একটা মেডিসিনকে কোনো একটা রোগের ক্ষেত্রে প্রয়োগ করতে গেলে
সমস্ত চিন্তা ভাবনা মাথায় থেকে বের করে দেবেন, যে ওষুধ দেওয়া যাবে না, ওই ওষুধ দেওয়া যাবে না, এইটা হচ্ছে টিভিতে কি আমি ফসফরাস দিব, আমি 100টা দিছি, কোনো সমস্যা নাই। আপনাকে বুঝতে হবে যে মেডিসিন কোনটা। যদি দেখেন দ্যাট ইজ সিমিলিমাম, ওই রোগ যাই পারে থাকুক গা, আপনি সেটাই প্রয়োগ করবেন। ক্লিয়ার? জি স্যার, ঠিক আছে। তো ডোঙ্গের ক্ষেত্রে একটা পজিটিভ ব্যাপার, যে যদি দেখেন লিভার দুর্বল হয়ে পড়েছে, ডাইজেস্টিভ ফাংশন দুর্বল হয়ে পড়ছে এবং প্ল্যাটিলেটের কাউন্ট বর্ডার লাইন ক্রস করতেছে, এবং সিম্পটোলজি যে পেশেন্ট বিশেষ করে ফ্যাটি টাইপের, বিশেষ করে দুধ এগুলো হজম করতে পারছে না এবং প্রচন্ড দুর্বলতা অনুভব করতে, বিছানায় শয্যাশায়ী হয়ে গেছে, কিছুই ভালো লাগতেছে না, এরকম একটা কন্ডিশন ক্রিয়েট করলে কালিকা পাপায়া, অন্য কোনো অ্যাংজাইটি নাই, রেস্টলেস নাই, কোনো অস্থিরতা নাই, কোনো ধরনের মানে প্রচন্ড ব্লিডিং হইতেছে না, এরকম টাইপের, নাক মুখ থেকে রক্ত পড়তেছে না, এরকম টাইপের পেশেন্ট, যে খুব সিভিয়ার পেশেন্ট হলে ক্যারিকা পাপায়া নয়। সবসময় বোঝার চেষ্টা করেন, ক্যারিকা পাপায়া ইজ এ ফাংশনাল মেডিসিন, নট কোল্যাপস অর ভয়ঙ্কর সিচুয়েশনের কোনো মেডিসিন, এরকম নয়। এটা একটা রিস্টোরেটিভ টাইপের মেডিসিন, মানে রিস্টোর করবে বডির ভাইটাল ফোর্সের যে হঠাৎ করে উইকনেস কন্ডিশন এসছে, সেটাকে ধীরে ধীরে স্টেবিলাইজ মেডিসিন, স্টেবিলাইজ করে, বিশেষ করে এনজাইমকে স্টেবল করে, লিভারের ফাংশনকে স্টেবল করে, স্টেবিলাইজ মেডিসিন বা রিকভারি মেডিসিন। ক্লিয়ার? জি স্যার, আমার বড় ছেলের ডেঙ্গু লাস্ট ইয়ার হয়েছিল, তো ওইখানে জ্বর চলাকালীন সময় আমি এরকম মানে কোনো মেডিসিন একদম প্রপার পিকচার পাচ্ছিলাম না। কিন্তু স্যার যে ক্যারিকা পাপায়া মানে অত দুর্বল না যে আমি আর্সেনিক ট্রাই করবো, পরে জ্বর অবস্থাতেই দিলাম, আলহামদুলিল্লাহ ভালো, 1 সপ্তাহের ভিতরে দেখলাম যে সে বেশ ইমপ্রুভ করছিল। আর যে স্টুলের সাথে কিছুটা ব্লাডি স্টুল ছিল, কিন্তু সেটাও দেখা গেছে দিনে 4 স্টুল আউট করলে একবার হয়তো ব্লাডি দিচ্ছে, তাও ওরকম মানে প্রমিনেন্টলি দেখা যাচ্ছিল না। ওকে এই কারণে জিজ্ঞাসা করলাম আর কি। না, আপনার জিজ্ঞাসা করলে তো আমি ভালো বোধ করছি। আপনাদের প্রশ্ন, এই প্রশ্নগুলোই তো আমাকে অনেক কিছু শেখায়, তাই না? আমাকে পড়তে বাধ্য করায়, আমাকে রিস্টাডি করতে বাধ্য করায়। তবে ভালো প্রশ্ন আশা করি। প্রশ্নটা সুন্দর ছিল, জিজ্ঞাসা করতে পারেন, সমস্যা নাই। সিলি প্রশ্ন হোক আর ইন্টেলিজেন্ট প্রশ্ন হোক, প্রশ্ন করতে কখনো পিছু পা হইবেন না। একটা গুড কোয়েশ্চেনই হচ্ছে একটা জ্ঞানের দুয়ারকে খুলে দিতে পারে। ওকে, বাহ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য। জি বলেন। স্যার আমি একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে অনেক ডাক্তাররা আমি দেখি যে বলে মাদার টিংচার ব্যবহার করতে নিষেধ করে, বলে অ্যান্টিবায়োটিক এর মতো কাজ করে, পরে অন্য কোনো হোমিও ওষুধ ঠিক মতো এটা পরে পরবর্তীতে কাজ করে না। এটা কি আসলে ঠিক কিনা, বা মাদার টিংচার অনেক অভিজ্ঞ ডাক্তাররা নিষেধই করে ব্যবহার করতে? সেক্ষেত্রে একটু কিছু বলবেন স্যার? ওকে, অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে কিনা আমি বলতে পারবো না, কোথায় থেকে পাইছে আল্লাহ ভালো জানে। কিন্তু আপনাকে আগে বুঝতে হবে ওয়াই মাদার, মানে কেন হোমিওপ্যাথিক ডাক্তাররা মাদার টিংচার ব্যবহার করতে চান না, বা মাদার টিংচারের ক্ষতিকর দিক কোনটা। প্রশ্ন এটা হওয়া উচিত ছিল যে মাদার টিংচার কেন ইউজ করা ঠিক নয়, এর ক্ষতিকর দিক কোনটা। প্রথমেই আমি এই আজকেরই আলোচনার মধ্যে একটু আগেই কইলাম, যদি খুব ভালো করে শুনে থাকেন অনেকে মনে করতে পারেন যে মাদার টিংচার অ্যাকচুয়ালি বিষক্রিয়া ঘটাইতে পারে। সব থেকে বড় ভয় এইটা।
বিষক্রিয়া, টক্সিক প্রভাব আসতে পারে, ঠিক কিনা? টক্সিক এজেন্ট থাকে তার মধ্যে, যেমন বেলেডোনার মাদার টিংচার খাওয়ার পাগল হয়ে যাবো, স্ট্র্যামোনিয়াম আর মাদার টিংচার খাওয়ার নেশার ঘরে বকা শুরু করবো। অরিজিনাল মাদার টিংচার গাছ থেকে পাই না, ওই ধুতরার ফল চিবাইতে দেন, তারপরে দেন কাহিনী কিরাম ঘটে। ভাই মাদার টিংচার মানে কি? অরিজিনাল উদ্ভিদ থেকে এক্সট্রাক্ট করা ল্যাকেসিস মাদার টিংচার ইউজ করে দেন রোগী কিরাম শুরু করে। তাহলে সবসময় প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ থাকে যে কি যে অ্যাকচুয়ালি প্রবলেম কোথায়। আমি নিচে একটু বইসা দেখি যে মাদার টিংচার, আমি নিজে বইপত্র নিয়ে একটু ভালো বারান্দায় গিয়া একটু গালে হাত দিয়ে চিন্তা করি কেন মাদার টিংচার ইউজ করি। মাদার টিংচার যদি ইউজ করার পারমিশন হয় তাহলে সমস্ত হোমিওপ্যাথিক মাদার টিংচার ইউজ করে, তাহলে ল্যাকেসিস মাদার ইউজ করে মাজবে রোগী বলেন। কিন্তু ল্যাকেসিসকে যখন পোটেনটাইজ করা হইতেছে, ল্যাকেসিস বেশিরভাগ তো উদ্ভিজ্জ বিষাক্ত যদি না থাকে, ডক্টর হ্যানিম্যান অর্গাননের মধ্যে কি বলতেছে যে যে মেডিসিনের যত বেশি পয়জনিং পাওয়ার আছে, বিষক্রিয়ার পাওয়ার আছে, সেই মেডিসিন তত শক্তিশালী কিউরেটিভ মেডিসিন। অর্থাৎ মেডিসিনের পয়জনিং পাওয়ার ইজ ইকুয়াল টু কিউরেটিভ পাওয়ার। রাইট স্যার। তাহলে আপনি এবার বসে দেখেন, ভালো করে গালে হাত দিয়ে ভাবেন যে ল্যাকেসিসকে মাদার টিংচার, ল্যাকেসিস মাদার টিংচার বা মাদারে যদি করা যায় তাহলে রোগী সব মরে ভূত হয়ে যাবো, মানে 14 শিখের পিছনে একদম গ্যারান্টি প্লেসমেন্ট হয়ে যাবে। কিন্তু যখন এই ল্যাকেসিস মাদারকে যখন পোটেনটাইজ ফর্ম করা হচ্ছে 200 মনি 10 এলিমেন্ট, তখন তার মধ্যে অদ্ভুত কিউরেটিভ পাওয়ার জেনারেট করতেছে, ঠিক কি? তখন সেটা হিউম্যান বডি অর্গ্যান গুলোকে নষ্ট না কইরে বরঞ্চ সেগুলোকে আরো স্টেবিলাইজ করতেছে, আরো আরো তাকে এর মধ্যে কিউর ফর্ম করতেছে, ঠিক কি? না হলে ডক্টর হ্যানিম্যান চায়না মাদার থেকে কেন তিনি পোটেনটাইজ করা শুরু করলেন যে চায়না মাদার নেওয়ার পরে যতটা না উপকার পাচ্ছে পেশেন্ট তার থেকে বেশি দুর্বল হয়ে যাচ্ছে টক্সিক প্রভাবের কারণে, আরো অতিরিক্ত পরিমাণে সিমটোলজি, অবাঞ্ছিত সিমটমস চলে আসতেছে, যেগুলোকে এড়ানোর জন্য ডক্টর হ্যানিম্যান পোটেনটাইজ শুরু করলেন। জার্নি এখান থেকে শুরু হয়েছে। এবারে সব উদ্ভিদ যে প্রচন্ড বিষক্রিয়া যুক্ত তা নয়, যেমন ক্যারিকা পাপায়া, আমাদের যে সমস্ত বাঙালি যেগুলো আয়ুর্বেদিক শাস্ত্রে ইউজ হইতো যে সমস্ত মেডিসিন গুলো, সেগুলোকে অলরেডি আয়ুর্বেদিক ডাক্তাররা তো পেশেন্টের মধ্যে প্রয়োগ করে করে প্রুভিং কইরা নিছে, তাই না? যে এটার প্রভাব কি, ওটার প্রভাব কি, এটা কেমন, এটা খেলে মানুষ মরে না বাঁচে। তাহলে দেখা যাচ্ছে যেগুলো যেমন তুলসী পাতার রস, আমরা বাঙালি আমরা প্রায় ইউজ করছি, ছোটবেলায় আমার বাবা মারা খাইছে, এগুলো ওয়েল প্রুভড হয়ে গেছে। কিন্তু অজানা একটা গাছ, অজানা একটা ফলকে হঠাৎ করেই মাদার টিংচার ইউজ করা যায় না। তো ব্যাপার হইতেছে যে মাদার টিংচার কাজ খুবই সীমাবদ্ধ এবং টক্সিক। তাহলে আমরা এই পর্যন্ত যে আলোচনা করলাম, মাদার টিংচারে খুবই টক্সিক এজেন্ট থাকতে পারে, পেশেন্টকে বেশি ক্ষতি করতে পারে তার কিওর করার থেকে, এবং দ্বিতীয়ত এর কিউরেটিভ পাওয়ার খুবই কম। এই দুইটা কারণের জন্য আমাদের চাই রোগীকে ফাস্ট কিওর করতে হবে, র্যাপিড কিওর করতে হবে, সেই কারণের জন্য আমরা মাদার টিংচার থেকে পোটেন্সিতে শিফট হওয়ার চেষ্টা করছি। মাদার টিংচার যে একেবারে ইউজ হবে না বা হারাম টাইপের ব্যাপার এরকমও নয়। যে মেডিসিন গুলো ওয়েল প্রুফ নয় সেগুলো কেন মাদার টিংচার, মানে মাদার টিংচার ছাড়া আমরা যেতে পারছি না, কেন হায়ার পোটেন্সিতে কি ঘটতে পারে সেটা কেউ জানে না। ক্যারিকা পাপায়ার ডেনেমে কি ধরনের পরিবর্তন ঘটাইতে পারে সেটা আমাদের জানা নাই, ক্লিনিক্যালি ভাবে প্রুভড নয়, এবং এর সিমটোলজিও সেইভাবে ওয়েল প্রুভড নয়। সেই কারণের জন্য আমাদের সীমাবদ্ধতার কারণে, প্রুভিংসের সীমাবদ্ধতার কারণে কিছু কিছু ওষুধকে আমরা মাদার টিংচারে ইউজ করতে বাধ্য হই। এটুকু ছাড়া কিছু নয়, সবসময় পোটেন্সি। কিছু কিছু মেডিসিন আমি সেগুলোকেও পোটেন্সি আগে মাদার টিংচার ইউজ করতে এখন ইউজ করি, যেমন পোথোস।
একটা অ্যালার্জেটিক মেডিসিন হিসেবে পোথোস তার দাবি সামনে রাখে। তো আমি যখন পোথোস 1x ইউজ করলাম, আমি কাজ দেখলাম। আবার পোথোস 200 মার্কেটে অ্যাভেলেবেল ছিল, আমি সেটা ইউজ করে আমি অবাক, খুব দুর্দান্ত কাজ হয়েছে। তো এই গোড়ামিটার মধ্যে থাকলে হবে না, যেখানটায় আপনাকে যেমন ভাবে খেলতে হবে সেখানটায় তেমন ভাবে। যে মাদার টিনচার ইউজই একদম হারাম এরকম নয়, বরঞ্চ মাদার টিনচার কন্টিনিউ ইউজ করা হারাম। কন্টিনিউ ইউজ করলে অবশ্যই টক্সিক প্রভাব চলে আসবে। কোনো মেডিসিনকে কন্টিনিউ ইউজ করা উচিত না, আর মাদার টিনচার ক্ষেত্রে একদম। মাদার টিনচার সেই সমস্ত ক্ষেত্রে ইউজ হয় যখন দেখা যায় একটা ডাক্তার হাতা মাথা কিছু বুঝে পাচ্ছে না, রোগী এমনই জটিল অবস্থার মধ্যে আছে যে একটা ভালো মেডিসিন পাওয়াই যাচ্ছে। প্যালিয়েটিভ ফর্মের কারণে বেশিরভাগ সময় মাদার টিনচার ইউজ করা হয়। পিওর মাদার টিনচারের খুবই কম পসিবল নয়, তবে ডক্টর বার্নেট কিছু কেস দেখিয়েছেন, তবে এগুলা খুবই রেয়ার কেস। তারপরে পরবর্তীকালে তাকে ওয়েল সিলেক্টেড মেডিসিনকে সাজেস্ট করে পোটেন্সিতে দিতে হয়েছে। যেমন এই খগেন্দ্রনাথের যে দেখছিলাম যে ক্যারিকা পাপায়া দেওয়ার পরে তিনি সালফার 200 ইউজ করছেন, আর একটা কেসে তিনি আগে নাক্সভূমিকা 200 ইউজ করছেন। ব্যাপারটা বুঝছেন? তাহলে আপনি শুধুই যে ক্যারিকা পাপায়ার মধ্যে পুরো কেসকে রানিং করে ওকে করে ফেলবেন, অ্যাকচুয়ালি তা হইতেই পারে না। পরবর্তীকালে আপনার একটা কনস্টিটিউশনাল মেডিসিনেরও আবশ্যকতা আছে যখন পেশেন্ট একটু ভালো ফর্মে চলে। তাহলে আমরা বুঝলাম যে মাদার টিনচার কেন ইউজ করি, কারণ হচ্ছে টক্সিক এজেন্টের কারণে এবং কিউরেটিভ পাওয়ার নাই, খুবই কম, ওই কারণের জন্য। কিউরেটিভ পাওয়ার কম মানে যদি আপনি দেন নাক্সভূমিকা 6 ইউজ করতেন, তো 6 যেটুকু কাজ হবে নাক্সভূমিকা 200 বা 1 ml তার থেকে হাই স্পিডে টেস্টিং। ব্যাপারটা হচ্ছে এটা, কারণ নাক্স 30 দিয়েই যাচ্ছেন 6 মাসে যে রেজাল্ট আসবো, যদি ঠিক মতো পোটেন্সিতে সিলেকশন করা যায় তাহলে কেসকে আরো হায়ার স্পিডে ঠিক করা সম্ভব। আর যারা বেশিরভাগ পলিফার্মেসি করে বা যারা পেশেন্টকে ঠিকই করতে চায় না বা ঠিক হোমিওপ্যাথিক কলা কৌশলটা জানে না, তারাই বেশিরভাগ মাদার টিনচার ইউজ করে। কেননা পেশেন্ট তাদের কাছে শুধু আসতেই থাকে সারা বছর ধরে খালি ডাইজেস্টিভ প্রবলেম, 5 বছর 6 বছর ধরে যাচ্ছে গ্যাস ঠিকই হইতেছে, কেমনি করে মাদার টিনচার ইউজ করে। আমাদের মাদার টিনচার ইজিক্যাল টু আয়ুর্বেদিক মেডিসিন। এটা আমি বেশিরভাগ সময় দেখছি যে অ্যাকচুয়ালি আয়ুর্বেদিক ডাক্তাররা যেরকম টাইপে তারা অপারেশন ঠিক করে, ভ্যালিয়েশন করে বেশিরভাগ। তো আয়ুর্বেদিতে এক্সট্রাক্ট বা যা কিছু ইউজ হয় ওগুলো মাদার টিনচার ফর্মেই থাকে বেশি। তাহলে এই পর্যন্ত আজকের, আর কোনো প্রশ্ন নাই, অনেক সময় চলে গেল। ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আজকের সন্ধ্যায় ডক্টর বিতুল কাছে 22 অবজারভেশন আছে, আপনাদের প্রত্যেকের নিমন্ত্রণ থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।